Hello my dear students of class 9. How are you? Hope all of you are safe and sound in your beautiful homes. আজকে আমি যেটি আলোচনা করব জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন। প্রথমে এখানে জানতে হবে যে পরিবহন কাকে বলে, অর্থাৎ পরিবহন বলতে আমরা কি বুঝি। যে পদ্ধতিতে বহুকোষী উন্নত উদ্ভিদ দেহে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ, খনিজ পদার্থ জাইলেম বাহিকা দ্বারা পাতায় পৌঁছায় এবং পাতায় তৈরি খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদ দেহে পরিবাহিত হয় বা সরবরাহিত হয়, তাকেই বলা হয় পরিবহন। উদ্ভিদ দেহে পরিবহনের মাধ্যম কি? উদ্ভিদ দেহে পরিবহনের মাধ্যম হলো জল। তো উদ্ভিদ দেহে যেহেতু পরিবহনের মাধ্যম জল, তাই উদ্ভিদ মূলরমের মাধ্যমে জল, জলে দ্রবীভূত খনিজ লবণ যা মাটি থেকে সংগ্রহ করে তা জলের মাধ্যমে সমগ্র উদ্ভিদ দেহে পরিবাহিত করে। কোষীয় পরিবহন অর্থাৎ উদ্ভিদ দেহে যে কোষ থেকে কোষান্তর বা কোষে কোষে যে পরিবহন প্রধানত দুভাবে হয়ে থাকে। একটি হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন আর একটি হচ্ছে সক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহন আবার দুভাবে হয়, যেরকম ব্যাপন, অভিস্রবণ আমরা আসছি। তার আগে এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে একটা বিকার এবং তাতে আমি প্রায় বিকারটির 2/3 অংশ জল পূর্ণ করেছি। এবার এই ব্যাপনের পরীক্ষাটা আমি করে দেখাবো, তারপর আমি আবার নেক্সট পার্টে পড়বো। কারণ আমরা 7এও পড়ে এসেছি ব্যাপন, যে কি হয়, যে বেশি গাঢ়ত্বের স্থান থেকে পদার্থের অণুগুলো নিজস্ব গতিশক্তির দরুন কম ঘনত্বের দ্রবণের দিকে যায় এবং গিয়ে সমঘনত্বে পরিণত হয়। এটাকেই ব্যাপন বলছে। ব্যাপন 3 রকম আমরা জানি, যে কঠিনে কঠিনে হতে পারে, তরলে তরলে হতে পারে, গ্যাসে গ্যাসে হতে পারে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে তরলে তরলে ব্যাপন। তার জন্য দেখো আমি একটু কালি নিয়েছি, সেই কালির ফোঁটা আমি কয়েক ফোঁটা কালি এখানে আমি ফেলবো। স্থির জলে দেখো আমি ফেলছি এবং আস্তে আস্তে কি করে, এখানে কালির অণুর গাঢ়ত্ব অনেক বেশি এবং জলের ঘনত্বের তুলনায় অনেক বেশি। তো আমি এখানে কয়েক ফোঁটা কালি ফেলে দিচ্ছি। এটা হতে থাক, ততক্ষণ আবার আমরা পড়াতে ফিরে যাই। তো এখানে আমরা যেটা আসছিলাম, যে পরিবহনের পর উদ্ভিদ দেহে পরিবহনের মাধ্যম হচ্ছে জল এবং নিষ্ক্রিয় এবং সক্রিয় পরিবহন হয়। তো কোষ থেকে কোষে পরিবহন দুভাবে হয়, নিষ্ক্রিয় এবং সক্রিয়। প্রথম আসছি যে নিষ্ক্রিয় পরিবহন, অর্থাৎ নিষ্ক্রিয় পরিবহন কাকে বলে। কোনো অণু বা আয়ন যখন শক্তির ব্যবহার না করে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে যায়, তখন তাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন। এই নিষ্ক্রিয় পরিবহন দুভাবে ঘটে। এক্ষুনি আমরা যেটা জানলাম, 1 নম্বর হচ্ছে ব্যাপন আর 2 নম্বর হচ্ছে অভিস্রবণ। প্রথম আমরা পড়ব ব্যাপন, অর্থাৎ ব্যাপন কাকে বলে, এটা প্রথম আমরা পড়ব। বলতে বলতে একটুখানি দেখে নাও। দেখো যে প্রথম যখন আমি কালির ফোঁটাটা ফেললাম, সঙ্গে সঙ্গে কিন্তু হালকা নীলবর্ণ ধারণ করেনি। কালির ফোঁটা ফেলার সাথে সাথে দেখো আস্তে আস্তে কালির অণুগুলি বেশি গাঢ়ত্বের স্থান থেকে কম গাঢ়ত্বের স্থানে ছড়িয়ে পড়ছে। কেন বলো তো? দেখো যেখানে আমি কালির ফোঁটা ফেলেছি সেখানে বেশি গাঢ় নীল অন্যান্য অংশের তুলনায়। আস্তে আস্তে এরা নিজস্ব গতিশক্তির প্রভাবে দেখব যখন সমঘনত্বে পরিণত হবে, তখন আর এত গাঢ় রং থাকবে না, তখন একটু হালকা নীলবর্ণ ধারণ করবে। তাহলে সংজ্ঞা হিসেবে আমরা ব্যাপন কি বলতে পারি না, যে ভৌত পদ্ধতিতে, এটি একটি ভৌত প্রক্রিয়া, এটি একটি ভৌত প্রক্রিয়া, যে ভৌত প্রক্রিয়ায়
কোনো পদার্থের অণু নিজস্ব গতিশক্তির দ্বারা বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে সম ঘনত্বে পরিণত হয় তাকেই আমরা বলবো ব্যাপন। এইবারে এই ব্যাপনের প্রভাবকগুলি কি কি এবার আলোচনা করব। ব্যাপনের প্রভাবক, ব্যাপনের প্রভাবক সম্বন্ধে আমরা আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে উষ্ণতা। 1 নম্বর পয়েন্ট উষ্ণতা। উষ্ণতা কিভাবে ব্যাপনকে প্রভাবিত করে? উষ্ণতা অণুর গতিশক্তি বাড়ায়, তাই উষ্ণতা বাড়লে কি হয় না ব্যাপনের গতি বৃদ্ধি পায়। 2 নম্বর হচ্ছে ঘনত্বের পার্থক্য। 2 নম্বর হচ্ছে ঘনত্বের পার্থক্য। দুটি পদার্থের ঘনত্বের পার্থক্য যত বেশি হবে ব্যাপন তত দ্রুত হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অণু এবং আয়নের ব্যাস। অণু ও আয়নের ব্যাস এটি কিভাবে প্রভাবিত করে না পদার্থের অণু বা আয়নের ব্যাস কম হলে ব্যাপনের হার বৃদ্ধি পায়। 4 নম্বর হচ্ছে মাধ্যমের প্রকৃতি। মাধ্যমের প্রকৃতি, মাধ্যমের প্রকৃতি অর্থাৎ কি না মাধ্যমের ঘনত্ব কম হলে ব্যাপনের হার বেড়ে যায়, তাই গ্যাসীয় মাধ্যমে দেখা যায় যে ব্যাপনের হার সব থেকে বেশি। 5 নম্বর হচ্ছে দ্রাবকের সান্দ্রতা। দ্রাবকের সান্দ্রতা, দ্রাবক যদি ঘন হয় তবে ব্যাপনের হার কমে যায়। তো আমরা আবার একটু চলে আসি এখানে যে দেখো কিভাবে কালির অণুগুলো নিজস্ব গতিশক্তির গুণে বেশি গাঢ়ত্বের স্থান থেকে কম গাঢ়ত্বের স্থানে ছড়িয়ে পড়ছে। আস্তে আস্তে কি হচ্ছে জলের কালারটা দেখো নীল বর্ণ ধারণ করছে এবং কালির অণুগুলো আস্তে আস্তে মিশছে গিয়ে সমঘনত্বে পরিণত হচ্ছে। তো আমরা প্রথমেই পড়েছি যে ব্যাপন কত রকম ভাবে হতে পারে না কঠিন তরলের মধ্যে ব্যাপন হতে পারে। যেরকম ধরো তুতে এবং জল, হ্যাঁ, বা তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও জল, এদের দ্বারা আমরা কঠিনে কঠিনে তরল করতে পারি, কঠিনে কঠিনে ব্যাপন করতে পারি। এরপরে আসছি কঠিনে তরলে ব্যাপন। তো আমরা দেখতেই পাচ্ছি যে কালি আর জলের মধ্যে যে ব্যাপন প্রক্রিয়া হচ্ছে। এছাড়াও তরল এবং গ্যাসের মধ্যেও হতে পারে, যেরকম কোনো সুগন্ধি এবং বায়ু বা স্পিরিট ও বায়ু এগুলোও হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে তরলের ও গ্যাসের মধ্যে ব্যাপন। নেক্সট আসছি অভিস্রবণ। অর্থাৎ অভিস্রবণ কাকে বলে? দেখো ব্যাপনে দেখেছি যে পদার্থের অণুগুলো নিজস্ব গতিশক্তির গুণে বেশি গাঢ়ত্বের স্থান থেকে কম গাঢ়ত্বের স্থানে ছড়িয়ে পড়ে সমঘনত্বে পরিণত হয়। অভিস্রবণ ঠিক উল্টো। অভিস্রবণে কি হয় না দুটো ভিন্ন ঘনত্বের জলীয় দ্রবণকে যদি একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখা হয় তাহলে কি হবে দেখা যাবে যে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে জলের অণুগুলো প্রবেশ করবে। অর্থাৎ কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে জলের অণুগুলো প্রবেশের ঘটনাকেই বলা হচ্ছে অভিস্রবণ। অভিস্রবণের ক্ষেত্রে আবার অভিস্রবণ 2 প্রকার হয়। একটি হচ্ছে অন্ত অভিস্রবণ আর 2 নম্বর হচ্ছে বহি অভিস্রবণ। 2 নম্বর হচ্ছে বহি অভিস্রবণ। তো প্রথমে আসছি অন্ত অভিস্রবণ কাকে বলে। অন্ত মানে হচ্ছে ভেতরে, অর্থাৎ কোষের মধ্যে জল প্রবেশ করবে। আর বহি মানে হচ্ছে বাইরে, অর্থাৎ কোষ থেকে
অণুগুলো বাইরের দ্রবণে যাবে। অন্তঃবিস্রবণ কাকে বলে? কোষীয় দ্রবণের চেয়ে পরিবেশ অর্থাৎ বহিঃকোষীয় দ্রবণের গাঢ়ত্ব যদি কম হয়, অর্থাৎ বহিঃকোষীয় দ্রবণের গাঢ়ত্ব যদি হাইপোটনিক বা লঘু স্মারক হয়, তখন পরিবেশ থেকে কোষের মধ্যে জল প্রবেশ করবে। এই ঘটনাকে বলা হচ্ছে অন্তঃবিস্রবণ। এই এক্সপেরিমেন্টও কিন্তু তোমরা ঘরে অবশ্যই করতে পারো। এবং হয়তো আমরা অজান্তেই এটা করে থাকি, জানি না যেটা অন্তঃবিস্রবণ বলে। যেরকম অনেকেই আমরা সকালবেলা উঠে বাদাম ভেজা খাই, কিশমিশ খাই জলে ভেজানো। তো যদি তোমরা বাড়িতে যদি করো দেখতে পারবে যে কিশমিশ, শুকনো কিশমিশ যখন থাকে কি হয়, শুকিয়ে থাকে, তাকে যদি তোমরা এরকম হাফ গ্লাস জলে ভিজিয়ে রাখো, সকালবেলায় দেখবে কি যে জল কিছুটা কমে গেছে এবং কিশমিশগুলো ফুলে উঠেছে গোল হয়ে। এটা হচ্ছে কি না, বহিঃকোষীয় পরিবেশ থেকে জলের অণুগুলো কি করেছে না বেশি গাঢ়ত্বের স্থানে এসেছে, অর্থাৎ কিশমিশের মধ্যে জল, কোষের মধ্যে জল প্রবেশ করেছে। এটি একটি অন্তঃবিস্রবণের ঘটনা। নেক্সট আসছি বহিঃঅভিস্রবণ। বহিঃঅভিস্রবণ কাকে বলে? না কোষীয় দ্রবণের চেয়ে বহিঃকোষীয় দ্রবণের গাঢ়ত্ব বেশি হলে, অর্থাৎ বহিঃকোষীয় দ্রবণ যদি হাইপারটনিক বা অতিস্মারক হয়, তখন তাকে বলা হবে, সেই ঘটনাকে বলা হবে, অর্থাৎ কি হবে তখন? তখন হচ্ছে কোষ থেকে জল বাইরে বেরিয়ে যাবে। অন্তঃবিস্রবণে কোষের মধ্যে জল প্রবেশ করে, আর বহিঃঅভিস্রবণে কোষের মধ্যে থেকে জল বাইরে বেরিয়ে যাবে। এই ঘটনাকে বলা হচ্ছে বহিঃঅভিস্রবণ। এখন তোমরা নিজেরা এই ব্যাপন আর অভিস্রবণের পার্থক্য তৈরি করবে। এবারে আসছি আমি সক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহন হয়ে গেল, এবারে আসছি সক্রিয় পরিবহন। সক্রিয় পরিবহন শুরু করতে করতে তোমরা আবার একটু বিকারের দিকে লক্ষ্য করো। দেখো, প্রথমে যতটা নীল বর্ণ বোঝা যাচ্ছিল না, শুধু কালিটাই যেন বোঝা যাচ্ছিল, আস্তে আস্তে কিন্তু সমগ্র জল হালকা নীল বর্ণ ধারণ করতে চলেছে। এটা আরো একটু সময় লাগবে, ততক্ষণ আমরা আবার ফিরে যাই সক্রিয় পরিবহনে। সক্রিয় পরিবহন কাকে বলে? দেখো, সক্রিয় পরিবহন, নিষ্ক্রিয় পরিবহনে কি ছিল? নিষ্ক্রিয় পরিবহনে কোনো শক্তির ব্যবহার ছিল না। আর সক্রিয় পরিবহনে হচ্ছে যে পদ্ধতিতে কোষ পর্দা দিয়ে কোনো নির্দিষ্ট দ্রাব অণু এটিপি শক্তির সাহায্যে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে বাহক অণু দ্বারা, মানে বাহক অণুকে ব্যবহার করে চলাচল করে, তখন সেই পদ্ধতিকে, পরিবহনের সেই পদ্ধতিকে বলা হচ্ছে সক্রিয় পরিবহন। এই সক্রিয় পরিবহনের উদাহরণস্বরূপ কি বলা যেতে পারে? উদাহরণ হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ATPase পাম্প। সোডিয়াম পটাশিয়াম ATPase পাম্প উদাহরণস্বরূপ আমরা বলতে পারি। দেখো, এক্ষেত্রে কি হয় না, কোষ পর্দার এটিপিএজ অণুতে সংলগ্ন হয়ে বিপরীত দিকে সোডিয়াম পটাশিয়াম আয়ন চলাচল করে, অর্থাৎ কোষের মধ্যে আবার কোষের বাইরেও যায়। কিরকম ভাবে যায়? 3 অণু সোডিয়াম আয়ন কি করে না, কোষ পর্দার মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে গেলে একই সঙ্গে তখন 2 অণু পটাশিয়াম আয়ন কি হয় না, সাইটোপ্লাজমে প্রবেশ করে যায়। একে বলা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ATPase পাম্প। সক্রিয় পরিবহনে কি হচ্ছে না, সোডিয়াম পটাশিয়ামের মাধ্যমে কোষ পর্দার মধ্যে সোডিয়াম এবং পটাশিয়াম আয়নের প্রবেশ এবং নির্গমন ঘটে থাকে। এরপরে আমরা আসছি যে কোষ থেকে কোষে কিভাবে পরিবহন হয়। কোষ থেকে কোষে পরিবহন, তবেই তো উদ্ভিদ, খনিজ পদার্থ, জল, খাদ্যদ্রব্য, গ্যাসীয় পরিবহন হবে। অর্থাৎ কোষ থেকে কোষে কিভাবে পরিবহন হয় না, এই কোষ থেকে কোষে পরিবহন উদ্ভিদ দেহে অর্থাৎ কোষান্তর পরিবহনের ক্ষেত্রে ব্যাপন, অভিস্রবণ এবং সক্রিয় পরিবহনের একটি বিশেষ ভূমিকা রয়েছে। কিরকম ভাবে রয়েছে দেখো না, প্রথমে আসছি যে কোষান্তর পরিবহনে ব্যাপন
ভূমিকা। প্রথমে আসছি কোষান্তর পরিবহনে ব্যাপনের ভূমিকা। এক নম্বর দেখো, ব্যাপন পদ্ধতির দ্বারা কি হয় না, মাটি থেকে যে কৈশিক জল, সেই কৈশিক জল মূলের কোষগুলোর মধ্যে দিয়ে জাইলেম বাহিকা অবধি পৌঁছে যায়। মূল দ্বারা শোষিত জলই হচ্ছে উদ্ভিদের পরিবহনের মাধ্যম। আমরা প্রথমেই পড়ে নিয়েছি যে উদ্ভিদের পরিবহনের মাধ্যম হচ্ছে জল। এক্ষেত্রে ব্যাপন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এছাড়াও আরেকটা পয়েন্ট হচ্ছে ব্যাপনের ভূমিকাতে যে আমরা বাষ্পমোচন সম্বন্ধে আমার আগের ক্লাসে, আগের ভিডিওতেই আলোচনা করা হয়েছে। যারা যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নেবে। তো বাষ্পমোচন কাকে বলে না, যে প্রক্রিয়াতে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াতে উদ্ভিদ তার দেহের প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পাকারে বাইরে নির্গত করে দেয় বিভিন্ন অংশের মাধ্যমে, তাকে বলা হচ্ছে বাষ্পমোচন। তো এই বাষ্পমোচনের সময় পত্ররন্ধ্রের পথে জল কি হয়, বাষ্প আকারে বাইরে বেরিয়ে যায়। এর ফলে পাতায় একটা ব্যাপন চাপের ঘাটতি হয়। এই ঘাটতিকে মেটাবার জন্য কি করে না, পাতায় যখন ব্যাপন ঘাটতি হয়, ব্যাপন চাপের ঘাটতি হয়, তখন মূল অবধি বিস্তৃত জলস্তম্ভ একটা ঊর্ধ্বমুখী টানের সৃষ্টি করে। এই ঊর্ধ্বমুখী টানের সৃষ্টি হয়, একেই বলা হচ্ছে কি, অর্থাৎ কি হয় না, জলস্তম্ভ উপরের দিকে উঠে যায়, কারণ জল বাষ্পাকারে বাষ্পমোচনের মাধ্যমে বাইরে নির্গত হয়ে যায়। অর্থাৎ যে ঘটনাটি ঘটে তাকে বলা হচ্ছে রসের উৎস্রোত। এই যে জলস্তম্ভের টানের ওপর দিকে সৃষ্টি হচ্ছে, একেই বলা হচ্ছে যে রসের উৎস্রোত। এছাড়াও বিভিন্ন ধরনের খনিজ পরিপোষক মূল দিয়ে ব্যাপন পদ্ধতিতে শোষিত হয়। এছাড়া অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের যে কোষান্তর পরিবহন সালোক সংশ্লেষের জন্য প্রয়োজন, আমরা পড়েছি আগের ক্লাসে। তো সেইগুলোর ক্ষেত্রেও, সেই পরিবহনের ক্ষেত্রেও ব্যাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেক্সট আসছি কোষান্তর পরিবহনে অভিস্রবণের ভূমিকা। কোষান্তর পরিবহনে অভিস্রবণের ভূমিকা। অভিস্রবণ কিভাবে না, অন্ত অভিস্রবণ পদ্ধতিতে মূলরম কোষ দ্বারা মাটি থেকে জল শোষিত হয় এবং কি হয় না, এর মাধ্যমে জলের ঘনত্ব মূলরম কোষের জলের ঘনত্বের থেকে বেশি হয়। দুই ভিন্ন ঘনত্বের দ্রবণকে আমরা জানি যদি পৃথক করে রাখা হয় তাহলে কি হবে না, কম ঘনত্বের দ্রবণ থেকে অণুগুলো বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করবে। তো সেই ক্ষেত্রে হয়। এছাড়াও যে মূলরমের কোষ থেকে যে কোষান্তর পরিবহন অভিস্রবণ পদ্ধতিতে জল পর্যায়ক্রমে কি করে না, জাইলেম বাহিকাতেও প্রবেশ করে যায়। তো এছাড়া পত্ররন্ধ্রের যে গার্ড সেল আছে, যে পত্ররন্ধ্রের রক্ষী কোষ আছে, এই রক্ষী কোষগুলো অভিস্রবণ পদ্ধতিতে রসস্ফীত হয়ে কি হয়, ফুলে যায়। এর ফলে কি হয় না, বাষ্পমোচন ঘটতে পারে। এরপরে আসছি যে দুটো পড়া হলো, ব্যাপনের পড়া হলো, অভিস্রবণ পড়া হলো। এবার হচ্ছে কোষান্তর পরিবহনে সক্রিয় পরিবহনের ভূমিকা। সক্রিয় পরিবহনের ভূমিকা। সক্রিয় পরিবহনের ভূমিকা কিভাবে দেখো, কোষান্তর পরিবহনের ক্ষেত্রে সক্রিয় পরিবহনের দ্বারা মূলরম বিভিন্ন খনিজ লবণ যেরকম সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি কি করে না, এই খনিজ লবণগুলোকে শোষণ করে থাকে। তো এই খনিজগুলো কিসের জন্য প্রয়োজন হয় না, বিভিন্ন উদ্ভিদের পুষ্টি বিপাকে এই খনিজ পদার্থগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো সক্রিয় পরিবহনের মাধ্যমে উদ্ভিদ শোষণ করে থাকে। দেহের প্রতিটি কোষে গ্লুকোজ, প্রোটিন প্রভৃতি খাদ্য উপাদান সক্রিয় পরিবহনের মাধ্যমে কি হয়, কোষে প্রবেশ করে। তাহলে সক্রিয় পরিবহনের যথেষ্ট ভূমিকা রয়েছে। কেন কি না, এর মাধ্যমে সোডিয়াম, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো কি হয়, কোষের মধ্যে প্রবেশ করে। তো এখানে আবার আমি ফিরে আসছি, দেখো যে কিভাবে প্রথম সাদা জল ছিল, সেখানে আমি কয়েক ফোঁটা কালি ফেলে দেওয়ার ফলে আস্তে আস্তে ওই কালির অণুগুলো নিজস্ব গতিশক্তির প্রভাবে দেখো আস্তে আস্তে বেশি গাঢ়ত্বের স্থান, কেন কি কালির গাঢ়ত্ব অনেক বেশি জলের তুলনায়, তাই কালির গাঢ়ত্ব অর্থাৎ বেশি গাঢ়ত্বের স্থান থেকে কম গাঢ়ত্বের স্থানে ছড়িয়ে পড়ে সমঘনত্বে পরিণত হয়েছে। আশা করি তোমাদের এটা ভালো লাগলো। এটাতে আরো একটু সময় দিলে ভালো হয়, তোমরা আরেকটু যদি সময় দেওয়া যায় ভালো হয়। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি ততক্ষণে।
তো আমরা আজকে যেটা পড়লাম যে পরিবহন কাকে বলে পড়লাম, উদ্ভিদের পরিবহনের মাধ্যম হচ্ছে জল, সেটা জানলাম। এছাড়া কি না পরিবহন কোষ থেকে কোষে পরিবহন দুভাবে হয়, অর্থাৎ কিনা সক্রিয় পরিবহন এবং নিষ্ক্রিয় পরিবহন পড়লাম। নিষ্ক্রিয় পরিবহনকে আবার দুভাগে ভাগ করা যাচ্ছে, ব্যাপন, অভিস্রবণ। ব্যাপন কাকে বলে না, যখন যে ভৌত প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো নিজস্ব গতিশক্তির প্রভাবে বেশি গাঢ়ত্বের স্থান থেকে কম গাঢ়ত্বের স্থানে ছড়িয়ে পড়ে সমঘনত্বে পরিণত হয় তাকে বলে ব্যাপন। অভিস্রবণ হচ্ছে আলাদা, যদি দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণকে একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা যদি পৃথক করে রাখা হয় তাহলে দেখা যাবে যে জলের অণুগুলো কম গাঢ়ত্বের স্থান থেকে বেশি গাঢ়ত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ছে, একে বলা হচ্ছে অভিস্রবণ। তারপরে আমরা কি পড়লাম না, অভিস্রবণ আবার দু প্রকার হয়, অন্ত অভিস্রবণ, বহি অভিস্রবণ। যেটা কোষের মধ্যে বহিঃকোষীয় দ্রবণ থেকে যখন জল প্রবেশ করে তাকে অন্ত অভিস্রবণ, আর কোষ থেকে যখন বহিঃকোষীয় দ্রবণে জল বেরিয়ে যায় তাকে বলা হচ্ছে বহি অভিস্রবণ। নেক্সট আমরা পড়লাম যে সক্রিয় পরিবহন কাকে বলে। এছাড়া কোষ থেকে কোষান্তর পরিবহনের ক্ষেত্রে ব্যাপন, অভিস্রবণ এবং সক্রিয় পরিবহনের ভূমিকা পড়লাম। আর একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে দেখালাম কিভাবে তরলে তরলের ব্যাপন হয়। দেখো আমি একটু এবার উঠিয়ে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে যে জল একদম সাদা ছিল সেই জল দেখো আস্তে আস্তে কি হয়েছে, নিজস্ব গতিশক্তির কালির অণুর নিজস্ব গতিশক্তির গুণে কি হয়েছে না বেশি গাঢ়ত্বের স্থান থেকে কম গাঢ়ত্বের স্থানে ছড়িয়ে পড়ে সমঘনত্বে পরিণত হয়েছে। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। আর তোমরাও অন্ত অভিস্রবণের যে আমি শুকনো কিশমিশের যে পরীক্ষাটা বললাম এটা তোমরা নিজেরাও বাড়িতে করবে এবং আমাকে জানাবে কিরকম হলো অবশ্যই। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকে এতটাই থাকবে, নেক্সট ক্লাসে আমরা আবার আলোচনা করব। থ্যাংক ইউ। স্টে অ্যাট হোম, স্টে সেফ অ্যান্ড স্টে ক্রিয়েটিভ।